নমস্কার, স্বাগতম। কিছু বৃষ্টি শুধু জল ছড়ায় না, কিছু বৃষ্টি জন্ম দেয় ইতিহাসের। একদিন শুটিং ফ্লোরে লাঞ্চ ব্রেকের ঠিক আগে একজন পরিচালক হঠাৎ বলে উঠেছিলেন, এই মুখটা না পেলে আমার ছবিটাই হবে না। তিনি আর কেউ নন, তিনি হলেন ঋত্বিক ঘটক। আর সেই মুখ সুপ্রিয়া দেবী। আজ আমরা বলবো একটি বৃষ্টি ভেজা দিনের গল্প, যেদিন বাংলা সিনেমা একটি অভিনয় নয়, একটি যুগ উপহার পেয়েছিল। আপনি শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। ঘটক বললেন, লক্ষ্মী বন্দি আমার, দেখ আকাশ মেঘ করে আসছে, একটু পরেই বৃষ্টি নামবে। তোকে নিয়ে একটা শট না নিলেই নয়। মেঘে ঢাকা তারা নয় এই কাহিনী, এই কাহিনী কমল গান্ধারের। সেদিন অন্য একটি ছবিতে অভিনয় করছিলেন সুপ্রিয়া দেবী ও উত্তম কুমার। আর একটু পরেই লাঞ্চ হবে। সুপ্রিয়া তখন শুটিং জোনের মধ্যে দাঁড়িয়ে শট দেবার জন্য তৈরি হচ্ছেন। লাইট হচ্ছে, হঠাৎ লক্ষ্য করলেন ফ্লোরের বড় দরজার ফাঁক দিয়ে একজন লম্বা মতো ভদ্রলোক উদ্গ্রীব চোখে ভেতরটা দেখবার চেষ্টা করছেন। হ্যাঁ, ঋত্বিক ঘটক সুপ্রিয়ার কাছে এসেছেন। এরপর ঋত্বিক ঘটকের কথা শুনে সুপ্রিয়ার আকাশ থেকে পড়বার জোগাড়। বললেন, নতুন একটা ছবি শুরু করছি, নায়িকার চরিত্র তুই ছাড়া হবে না, এক্ষুনি একবার আমার সঙ্গে চল, 1 ঘন্টা পর তোকে ছেড়ে দেব। সুপ্রিয়া দেবী প্রায় কেঁদে ফেললেন, বললেন তার যে এখানে আজ এখনো শুটিং। ঋত্বিক বললেন, লক্ষ্মী বন্দি আমার, দেখ আকাশ মেঘ করে আসছে, একটু পরেই বৃষ্টি নামবে, তোকে নিয়ে একটা শট না নিলেই নয়। শট শেষ হতেই লাঞ্চ ব্রেক হলো। উত্তম কানের কাছে এসে বলল, তুমি খাবে না? বললাম, খুব বিপদ, তুমি খেয়ে নাও। বলেই ছুটতে ছুটতে গেটের কাছে দাঁড়িয়ে থাকা ঋত্বিক তার সিট্রন গাড়িটায় উঠলাম। তখন বৃষ্টি নেমে গেছে। ঋত্বিকটা বললেন, মেকআপটা একটু কমিয়ে নিবি? আমি চেষ্টা করলাম একটু, কিন্তু ভালো করে তুলতে পারলাম না। মনে ভয়ও ছিল ফিরে গিয়ে মেকআপ করতে সময় নেবে। ঋত্বিক তার বাড়িতে এসে গাড়ি থামলো। আমি যদিও ঋত্বিকটাকে জানতাম, তবু জিজ্ঞেস করলাম, তোমার বাড়িতে শুটিং হবে? ঋত্বিকটার বাড়িতে যখন পৌঁছলাম তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। ওখানে পৌঁছে দেখি দিলীপ রঞ্জন ক্যামেরায়, লাইট সব ঠিক করে বসে আছে। ওইখানেই আলাপ হলো ছবির নায়ক, খুব সম্ভবত নামটা অবনীশ ব্যানার্জি। শুটিং বাড়িতেই হলো। প্রথম শট হলো জানালায় মুখ চেপে ধরে আকাশের বৃষ্টি পড়া দেখছি। তারপরই লক্ষ্মী বৌদি মানে ঋত্বিক তার স্ত্রীর সেলাই কল চালাতে চালাতে ভাইয়ের সঙ্গে কথা বলছি। কমল গান্ধার ছবিতে কখনো একটানা ডেট দিতে পারিনি। ওর শুটিংয়ের ফাঁকে ফোঁকে শুটিং করে এসেছি। একবার দার্জিলিংয়ে স্বরলিপির শুটিং করছি। হঠাৎ দেখি ঋত্বিকদা। আমি প্রায় চেঁচিয়ে বলে উঠলাম, তুমি? ঋত্বিকদা এক গাল হেসে বললেন, কার্শিয়াংয়ে 2 দিন শুটিং না করলেই নয়, অতএব এখানেও ম্যানেজ করে কার্শিয়াংয়ে গিয়ে 2 দিন শুটিং করে এলাম। এইভাবেই অন্যান্য ছবির ফাঁকে ফাঁকে কমল গান্ধারের শুটিং করতাম।
ঋত্বিক তার সুবর্ণরেখার অফার নিয়ে যখন এলেন, তখন আমি এমন ব্যস্ত যে অফারটা নিতেই পারলাম না। কারণ 1 মাস ঘাটশিলায় থেকে সুবর্ণরেখা ছবির শুটিং করতে হবে। কিন্তু একটানা ডেট দেওয়া একেবারেই অসম্ভব আমার পক্ষে। ঋত্বিক তার একটাই কথা, এই চরিত্র তোকে ছাড়া আমি ভাবতেই পারছি না। অভির পাশে, মানে অভি ভট্টাচার্য, তুই ছাড়া কাউকে মানাবে না। তুই অভির বোন, তুই লম্বা, অভিও লম্বা। ঋত্বিকটা মন খারাপ নিয়ে চলে গেলেন। আজ আফসোস হয়, সেই ছবিটা করতে পারলে আমি ঋত্বিকটার পর পর 3টে ছবিরই নায়িকা হতাম। অবশ্যই সুপ্রিয়া দেবী মানে সেই আইকনিক দৃশ্য বাঁচার জন্য তীব্র ইচ্ছা। পাহাড়ের কোলে টিবি স্যানিটোরিয়াম, সেখানেই মেঘে ঢাকা তারার নিতা দাদার কাছে বেঁচে থাকার আকুল আকুতি জানায়। সকলকে কাঁদিয়ে ছবির নিতা মরেও যায়। সিনেমার পর্দায় সুপ্রিয়া দেবীর মর্মস্পর্শী সেই অভিনয় দেখার পর কেউ কি পারবেন নিজের চোখের জল ধরে রাখতে? বাঁচার জন্য তীব্র ইচ্ছা। পাহাড়ের কোলে টিবি স্যানিটোরিয়াম, সেখানেই মেঘে ঢাকা তারার নিতা দাদার কাছে বেঁচে থাকার আকুল আকুতি জানায়। সকলকে কাঁদিয়েও নিতা ছবিতে মরেও যায়। ঋত্বিক ঘটক সোজা চলে গিয়েছিলেন সুপ্রিয়া দেবীর বাড়ি। বলেছিলেন, ওই আজ্ঞে আপনি এসব তিনি বলতে পারবেন না। সুপ্রিয়া তার ছোট বোনের মতো। এরপরে তার অনুরোধ, মেঘে ঢাকা তারার নিতা চরিত্রটি যেন তিনি করেন। খুব ভালো রোল, মেকআপ ছাড়া। চরিত্রটি একটি রিফিউজি মেয়ের, যার জীবন খুব কষ্টের। সুপ্রিয়া দেবী তখন এক প্রকার আনকোড়া অভিনেত্রী বলা চলে। ঋত্বিকের প্রস্তাবে সেদিন তিনি সম্মতি দিয়েছিলেন বলেই বোধহয় আমরা সম্ভবত দেখেছি তাঁর জীবনের অন্যতম সেরা অভিনয়। মেঘে ঢাকা তারা সুপ্রিয়াকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। তবে তিনি ঠিক কত বড় মাপের অভিনেত্রী প্রমাণ হয়ে গিয়েছিল 1960-61 সালে পরপর 2টো ছবিতে। তার অভিনয় দক্ষতার দ্যুতি বিচ্ছুরিত হলো সিনেমার অঙ্গনে, প্রথমে মেঘে ঢাকা তারা, তারপর কোমল গান্ধার। ঋত্বিক কুমার ঘটকের এই 2 ছবিতে সুপ্রিয়া দেবী যে অনবদ্য উচ্চমার্গের অভিনয় করেছেন, অনেকে বলেন জীবনে আর কোনো ছবিতে অভিনয় না করলেও সিনেমা প্রেমী দর্শক সমালোচক তাকে মনে রাখবেন শুধুমাত্র এই 2 ছবিতে অসামান্য অভিনয়ের জন্য। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। চলচ্চিত্র জগতে সুপ্রিয়া দেবীর অসামান্য দক্ষতা এবং মুন্সিয়ানা দর্শকের কাছে তার উপস্থিতি সবটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্বর্ণযুগের নায়িকা হয়েও তথাকথিত বাঙালি সুন্দরীর সংজ্ঞা বোধহয় সুপ্রিয়ার জন্য খাপ খায় না। তার সৌন্দর্য আন্তর্জাতিক, এককালের স্টাইল আইকন। বয়স তখন মাত্র 7 বছর। অভিনয় জগতে হাতে খড়ি। অ্যাডভোকেট বাবার নির্দেশনায় 2টি নাটকে অভিনয় করেছিলেন। ছোট থেকে নাচটা ছিল হৃদয়ের খুব কাছের। নৃত্যশৈলীতে পটীয়সী ছিলেন। বার্মা থেকে কলকাতায় এসেও নাচ চলেছে পুরোদমে। প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে না থাকলেও বাড়িতেই পড়ে ফেলতেন পিতার সংগ্রহের অসংখ্য বই। উত্তম কুমারকে ঘিরে যে নায়িকা বৃত্ত, সেখানে যে কয়টি নাম উচ্চারিত হয়
সুচিত্রা সেন আর সুপ্রিয়া দেবী তাদের মধ্যে মুখ্য। উত্তম সুপ্রিয়ার সম্পর্ক বাংলা সিনেমার জগতে বেশ বড় মাপের হট টপিক। এই জুটি বাংলা সিনেমাকে উপহার দিয়েছে বনপলাশীর পদাবলী, চৌরঙ্গি থেকে সন্ন্যাসী রাজা, বাঘবন্দি খেলার মতো পরপর অনেকগুলি সফল ছবি। কোথায় যে সুপ্রিয়া ছিলেন না কিশোর কুমারের দূর গগন কি ছাউমে, সেখানেও যেমন তিনি। 90-এর দশকের প্রবল জনপ্রিয় মেগা সিরিয়াল জননী, সেখানেও সুপ্রিয়া হিট। কিছু শিল্পী শুধু অভিনয় করেন না, তারা সময়কে ধারণ করেন। সুপ্রিয়া দেবী ছিলেন ঠিক তেমনই। একদিন বৃষ্টির ভেতর দিয়ে একজন পরিচালক তাকে টেনে নিয়ে গিয়েছিলেন ক্যামেরার সামনে, আর সেই বৃষ্টি আজও থামেনি, ভিজিয়ে রেখেছে আমাদের স্মৃতি। মেঘে ঢাকা তারা শুধু একটি ছবি নয়, ওটা এক নারীর বেঁচে থাকার আকুল চিৎকার। কোমল গান্ধার শুধু সিনেমা নয়, ওটা এক শিল্পীর আত্মার কম্পন। আজ হয়তো আলো নিভে গেছে, কিন্তু পর্দায় যখনই বৃষ্টি নামে, আমরা এখনো খুঁজে ফিরি একটি মুখ, সুপ্রিয়া দেবীর। এই ছিল আজকের গল্প। করকা কুর্চি ইন্ডিয়ার সঙ্গে থাকুন, কারণ কিছু গল্প শোনা শেষ হয় না, তারা থেকে যায় হৃদয়ের ভেতর।